আল শারার সঙ্গে ট্রাম্পের অপ্রত্যাশিত বৈঠক, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা, সিরিয়ায় উচ্ছ্বাস। সৌদির সঙ্গে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, ৫১ ফিলিস্তিনি নিহত, হামাস নির্মূলে পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি। সংঘাত বন্ধ হলেও থামছে না ভারত পাকিস্তান উত্তেজনা, এবার গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, সরাসরি আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং শান্তি প্রতিষ্ঠায় কাল তুরস্কে রাশিয়া ইউক্রেন বৈঠক, পুতিন উপস্থিত থাকলে যোগ দেবেন জেলেনস্কি, মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোর। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সিরিয়ার ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিনিয়োগ ফোরামে ট্রাম্প জানান, দামেস্ক ও ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই ঘোষণার পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সিরিয়ার জনগণ। তবে সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থনের ক্ষেত্রে ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। স্থানীয় সময় বুধবার জিসিসি সম্মেলনে যোগ দেওয়ার আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে সিরিয়ার নতুন নেতৃত্বের ওপর ভরসা রেখে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে অনুষ্ঠানে উপস্থিত সৌদি যুবরাজ সহ সবাই দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান। সিরিয়ার নতুন সরকার দেশকে স্থিতিশীল করতে ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বহু বছর ধরে সিরিয়া অনেক যুদ্ধ, হত্যাকাণ্ড, দুর্দশার মধ্য দিয়ে গেছে। এ কারণেই আমার প্রশাসন যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে এক দশকেরও বেশি সময় পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ নিয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পরে সিরিয়ার রাজধানী দামেস্কে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস। রাস্তায় নেমে এসেছেন শত শত মানুষ, গাড়িতে বাজছে জাতীয় সঙ্গীত, হাতে সিরিয়ার পতাকা। আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বাদশাহ সালমান এবং পুরো সৌদি জনগণকে এই বীরত্বপূর্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই। আমাদের বিপ্লব শুরু হওয়ার দিন থেকেই তারা পাশে ছিলেন। অনেক ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক রোজমেরি কেলানিক মনে করেন, সিরিয়ায় বর্তমানে স্থিতিশীলতা থাকলেও ভবিষ্যতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে মার্কিন প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় 14,200 কোটি ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া 60,000 কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে 1 লাখ কোটি ডলারে উন্নীত হবে বলেও জানান। বুধবার জিসিসি সম্মেলনে যোগ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রিয়াদের রাজকীয় সম্মেলন কক্ষে জড়ো হন উপসাগরীয় নেতারা। সবার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের শুরুতেই উপসাগরীয় দেশগুলোর অগ্রগতি, ঐক্য ও বন্ধুত্বের প্রশংসা করেন তিনি। সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র জিসিসি অংশীদারিত্ব আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। হোয়াইট হাউস জানায়, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় 14,200 কোটি ডলার। অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন উল্লেখযোগ্য।
বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কানাডায় মার্কানির নতুন মন্ত্রিসভা গঠন, অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন নতুন মুখ, লক্ষ্য ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলা। হামাসকে নির্মূল করতে শিগগিরই গাজায় পূর্ণমাত্রার অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হামাসের ঘাঁটি সন্দেহে খান ইউনিসে চালানো একদিনের হামলায় নিহত হয়েছেন 51 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের ইউরোপীয় হাসপাতালের নিচে হামাসের ঘাঁটি সন্দেহে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা হাসপাতালের ভিতরে বসেছিলাম, সঙ্গে সহকর্মীরাও ছিল। হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র এসে সবকিছু তছনছ করে দিল। হাসপাতালেও এখন আর কেউ নিরাপদ নেই। চলমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে শেষ পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার দেশটিতে আহত সেনাদের পরিদর্শনের সময় তিনি বলেন, হামাসকে ধ্বংস করতে কয়েকদিনের মধ্যে গাজায় পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করবে আইডিএফ। এ সময় হামাস যদি বলে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে, তবে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে। কিন্তু এরপরও যুদ্ধ বন্ধের কোনো উপায় থাকবে না। পূর্ণমাত্রার হামলার সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যাবার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। একই দিন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, গাজায় ইসরায়েলের প্রস্তাবিত ত্রাণ বিতরণ ব্যবস্থা আসলে একটি ছলনা মাত্র, ভূখণ্ডটির বাসিন্দাদের সরিয়ে দেয়া আর সহিংসতা চালানোর একটি কৌশল। টম অভিযোগ করে বলেন, ত্রাণ যাতে হামাসের কাছে না গিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছায় সেজন্য সব ব্যবস্থা রয়েছে, কিন্তু তাতেও বাধা দিচ্ছে ইসরায়েল। ত্রাণকে যেন রাজনৈতিক দর কষাকষির এক হাতিয়ার বানিয়ে ফেলা হয়েছে। এদিকে গত 2 মার্চ থেকে গাজার মানবিক সহায়তায় ইসরায়েলি অবরোধ এবং গণ অনাহারের কারণে ফিলিস্তিনি শিশুদের প্রজন্ম স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে গাজার বাসিন্দারা একটি ভালো ভবিষ্যতের অধিকারী বলে আবারও মায়াকান্না দেখিয়েছে ইসরায়েলের নগ্ন সমর্থক যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে কাজ করছেন তিনি। পাশাপাশি হামাসের সমালোচনা করে বলেন, যতক্ষণ না তারা রাজনৈতিক উদ্দেশ্যে অপহরণ নির্যাতন বন্ধ করবে, ততক্ষণ ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়ন হবে না। মৌসুমী সাথী, সময় সংবাদ। পরমাণু চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চীনের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ইরানের 20টি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতার চেষ্টা হলেও নিজেদের নীতিগত অবস্থান থেকে এক চুলও সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তাব দিয়েছে ইরান। গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে আবারও ইরানকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, পরমাণু চুক্তির আলোচনায় ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তবে তেহরানের তেল বাণিজ্য নামিয়ে আনা হবে শূন্যে। এ সময় ট্রাম্প স্মৃতিচারণ করে বলেন, তার প্রথম মেয়াদে তেহরানের অর্থনীতির শিরা ছিঁড়ে দিয়েছিল ওয়াশিংটন। আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। যদি আমি এই চুক্তি করতে পারি তাহলে আমি খুব খুশি হব, কারণ এতে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব আরো নিরাপদ অবস্থানে থাকবে। বুধবার পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জিসিসি সম্মেলনে অংশ নিয়েও ট্রাম্প একই কথা জানান। তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান, তবে দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। এমন হুমকির মধ্যে চীনের সঙ্গে তেল বাণিজ্য বন্ধে একযোগে ইরানের 20টির বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। সিঙ্গাপুর, চীনের কুইংডাও সহ বিভিন্ন কোম্পানি ইরানি তেলের উৎস লুকিয়ে সেটি চীনে পাঠাচ্ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন আরও দাবি করে তেল বিক্রির অর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হাউথিদের হামলার অর্থায়নে ব্যবহার করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের
নাগরিকদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা হবে। তবে এসব হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যেও পিছু হটেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনা চলবে, কিন্তু নীতিগত অবস্থান থেকে এক চুলও সরবে না ইরান। আর এই আলোচনার উপর পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কয়েক দফার আলোচনায় একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। এতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে ইরান কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং তা শুধু বেসামরিক প্রয়োজনে ব্যবহার করবে। প্রতিবেদনে আরও বলা হয়, 2015 সালের পরমাণু চুক্তির চেয়ে এটি আরও স্থায়ী হবে ও কঠোর নজরদারির আওতাধীন থাকবে। তবে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনায় আগ্রহী কিনা তা এখনো পরিষ্কার নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছেই না দুদেশের উত্তেজনা। এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জনজীবন। সংঘাত নিরসনে দুদেশকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন, আপাত দৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। আজাদ কাশ্মীরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও প্রাণ ফিরেছে। খুলেছে দোকানপাট, রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল। সংঘাতের কারণে শ্রীনগরের বিমানবন্দরে হজের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বুধবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে শ্রীনগর ছেড়ে যায়। দুই দেশের সংঘাত বন্ধের পর এবার পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ। গত 23 এপ্রিল পাঞ্জাব সীমান্তে পাকিস্তানে ঢুকে পড়লে ওই বিএসএফ সদস্যকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে শান্তি ফিরলেও অব্যাহত রয়েছে দুই দেশের বাকযুদ্ধ। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পেছনে রেখে পাকিস্তানকে কড়া ভাষায় দেন হুঁশিয়ারি। উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। একই অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলের বৈঠকে যোগ না দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নেবেন না। যুদ্ধ বন্ধ না করে এবার রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞা হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ ও দেশটির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় পুতিন সেনারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি আলোচনার বিষয়ে সবসময় মিথ্যা আশ্বাস দেয়। সময় মতো কখনো ক্রেমলিনকে পাওয়া যায় না। তবে যুদ্ধ শেষ করতে এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান তিনি। কিন্তু তুরস্কের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না এলে তিনি যে শান্তি চান না তা প্রমাণ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলেনস্কি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি পুতিন প্রশাসনকে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানরা। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আলটিমেটামের তোয়াক্কা না করে আগামী 15ই মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে তুরস্কের ইস্তাম্বুলের সে আলোচনায় পুতিন যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি মস্কো। এদিকে 3 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে আবারও কড়া বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনায় আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক ও নিরাপত্তা চাপের মুখে অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 28 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছে নতুন মুখও। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী অটোয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পুনর্গঠিত এই মন্ত্রিসভা কানাডার অর্থনৈতিক রূপান্তর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা মার্ক কার্নির। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ, সীমান্ত নিরাপত্তা ইস্যু এবং আন্তঃপ্রাদেশিক বাণিজ্যে জটিলতা, এই সব কিছুই কানাডার অর্থনীতিকে টানাপোড়েনের মুখে ফেলে দিয়েছিল। নির্বাচনী প্রচারে বারবার এসব সংকটের কথা তুলে ধরে ক্ষমতায় আসে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গঠন করলেন অর্থনীতি ও নিরাপত্তা কেন্দ্রিক নতুন মন্ত্রিসভা। রাজধানী অটোয়ার রিডো হলে শপথ নেন নতুন প্রশাসনের 28 মন্ত্রী ও 10 প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা পুনর্গঠনের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র কানাডা অর্থনৈতিক সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করা, বাণিজ্য বাধা দূর করা এবং কানাডার শিল্প খাতে কাঠামোগত পরিবর্তন আনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সাধারণ জনগণ আমাদের নির্বাচিত করেছেন। একই সঙ্গে জীবনযাত্রার মূল্য কমানোর ব্যাপারেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কার্নির মন্ত্রিসভায় দেখা মিলেছে অধিকাংশ নতুন মুখের। 24 জন নতুন সদস্যের মধ্যে 13 জনই প্রথমবার নির্বাচিত এমপি। তবে অনেক পুরানো মুখও এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় বিতর্কের মধ্যেই এল সালভাদোরের সিসিওট কারাগার পরিদর্শন করলেন রিপাবলিকান নেতা ও সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটস। এ সময় তার কাছে কারাগারে বন্দী ভেনেজুয়েলানরা নিজেদের মুক্তির দাবি জানান। এএনএন-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কারাগারের লোহার শিকের ভেতর থেকে চিৎকার করে সাহায্য চাইছেন তারা। মার্কিন প্রশাসনের অভিযোগ, তারা ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য, কিন্তু স্বজনদের দাবি শুধুমাত্র অবৈধ অভিবাসনের অভিযোগে তাদের এই পরিণতি। মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় অভিবাসন ইস্যু, যার কেন্দ্রবিন্দুতে এখন এল সালভাদোরের সিসিওট কারাগার। চলতি বছরের মার্চে এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে শতাধিক ভেনেজুয়েলানকে জোরপূর্বক পাঠানো হয় এল সালভাদোরের হাই সিকিউরিটি সিসিওট কারাগারে। যুক্তরাষ্ট্রের দাবি তারা ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য, অথচ স্বজনদের দাবি শুধুমাত্র অবৈধ অভিবাসনের অভিযোগেই তাদের ঠাঁই হয়েছে সেখানে। এই বিতর্কের মধ্যেই 9 মে কারাগারটি পরিদর্শনে যান রিপাবলিকান নেতা ও সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটস। ট্রাম্প ঘনিষ্ঠ এই রাজনীতিক দাবি করেন তিনিই প্রথম মার্কিন সাংবাদিক যিনি ওই সন্ত্রাসী ওয়ার্ডে ঢুকতে পেরেছেন। তার সফরের ভিডিও প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ওএনএন। গেটস সফরের পর যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য বলছেন, গ্যাং তকমা দিয়ে কাউকে সন্ত্রাসী আখ্যা দেওয়া আর বিচার ছাড়াই কাউকে বন্দী রাখা যুদ্ধকালীন আইনের চেয়েও ভয়ঙ্কর। তারা বলছে মানবাধিকারের এমন লঙ্ঘন আন্তর্জাতিক আইন মেনে নেয় না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারী বৃষ্টিতে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার তলিয়ে যায় অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলের ওয়েস্টার্ন পোর্ট শহর। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, লোকালয়ে ঢুকে পড়ে পানি, বিপাকে পড়েন স্থানীয়রা, সৃষ্টি হয় জলাবদ্ধতার, দেখা দেয় চরম দুর্ভোগ। এরই মধ্যে বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা। শ্রীলঙ্কায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ভেসাক। গৌতম বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করতেই এই জমকালো আয়োজন, যেখানে নানা রঙের সাজসজ্জার পাশাপাশি ছিল বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। রাজধানী কলম্বোর পথেঘাটে আজ যেন তারার মেলা। চারদিকে জ্বলজ্বল করছে রং বেরঙের আলো আর তার মাধ্যমে ফুটিয়ে তোলা নানা পৌরাণিক চরিত্র ও বুদ্ধের দেয়া শিক্ষা। শ্রীলঙ্কান বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে সম্মানজনক ভেসাক উৎসবে দেখা মেলে এমন দৃশ্যের। গৌতম বুদ্ধ
বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ অধ্যায় জন্ম, নির্বাণ ও মৃত্যুর স্মরণে প্রতি বছরই দেশটি জুড়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এ সময় পথঘাট, ইমারত থেকে শুরু করে সবকিছুকে সাজিয়ে তোলা হয় বাহারি আলো আর সাজসজ্জায়। বিশেষ করে রাজধানী কলম্বোর জাঁকজমকপূর্ণ আয়োজনে অংশ নিতে সারা দেশ থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আমরা এখানে ভেসাক দেখতে এসেছি। এ এক অসাধারণ অভিজ্ঞতা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নিতে পারাও আনন্দের। লণ্ঠনের মায়াবী আলোয় দেখা যায় বুদ্ধ মূর্তির সামনে প্রার্থনায় মগ্ন ভক্তদের। প্রভুকে সম্মান জানানোর পাশাপাশি নিজেদের সুপ্ত ইচ্ছাগুলো ব্যক্ত করেন তারা। অনেকে আবার বুদ্ধের প্রজ্ঞা ও আলোর নিদর্শন হিসেবে প্রদীপ জ্বালান। এটা একটি দারুণ অভিজ্ঞতা। মন্দিরে প্রার্থনা করার পর আমরা সন্ধ্যায় এই সাজসজ্জা দেখতে আসি। এটি বেশ উপভোগ্য। লণ্ঠনগুলো সুন্দর। অনুষ্ঠানে ঘুরতে আসা ভক্তদের জন্য প্রায় 8,500 দোকানে বিনামূল্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। এর মধ্যে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের সবচেয়ে বড় দোকানে একদিনে প্রায় 35,000 মানুষকে বিনামূল্যে খাবার ও আইসক্রিম দেওয়া হয়। সপ্তাহব্যাপী আয়োজনে প্রাণের জোয়ারে মেতে ওঠে শ্রীলঙ্কান রাজধানী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রিয়াদে আল শারার সঙ্গে ট্রাম্পের অপ্রত্যাশিত বৈঠক, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা, সিরিয়ায় উচ্ছ্বাস। সৌদির সঙ্গে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। সংঘাত বন্ধ হলেও থামছে না ভারত পাকিস্তান উত্তেজনা। এবার গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার, সরাসরি আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং শান্তি প্রতিষ্ঠায় কাল তুরস্কে রাশিয়া ইউক্রেন বৈঠক, পুতিন উপস্থিত থাকলেই যোগ দেবেন জেলেনস্কি। মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা হুঁশিয়ারি ম্যাকরোর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।